ঈদযাত্রার শেষ দিনে পথে পথে দুর্ভোগ। চন্দ্রা নবীনগর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, পাটুরিয়া গাড়ির সারি, গাদাগাদিতে ট্রেনের স্বস্তি উধাও, লঞ্চেও ভিড়। শেষ দিনে হাটগুলোতে চলছে কোরবানির পশু কেনা বেচা, দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। পশু জবাই ও মাংস কাটার সরঞ্জাম কিনতে কামারপট্টিতে ভিড় ক্রেতাদের। চামড়া সংগ্রহের প্রয়োজনে ঋণ না পাওয়ার অভিযোগ ট্যানারি মালিকদের। মিলেছে মাত্র ১২৫ কোটি টাকা। অসাধু ব্যবসায়ীদের ঠেকানোর কথা জানালো কেন্দ্রীয় ব্যাংক। চট্টগ্রাম বন্দরে শিল্পের কাঁচামালবাহী রেকর্ড সংখ্যক জাহাজ। ঈদের টানা বন্ধে পণ্য খালাস নিয়ে শঙ্কা, কার্যক্রম সচল থাকবে বলছে বন্দর কর্তৃপক্ষ। এবং মধুর সম্পর্ক থেকে বিবাদে ট্রাম্প মাস্ক, মার্কিন ধনকুবেরের সব কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি। আতঙ্কে 14 ভাগ কমল টেসলা শেয়ার মূল্য। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ঈদের আগের দিন ঘরমুখী মানুষের ঢল নেমেছে সড়ক, রেল ও নৌপথে। এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী মেহেদী হাসান, টাঙ্গাইলে কাদের তালুকদার, বিমানবন্দর রেল স্টেশনে আছেন রাইদুল ইসলাম শুভ এবং সদরঘাটে আছেন তানভীর হাসান মেঘ। শুরুতে যাচ্ছি মেহেদীর কাছে। একে সড়কের ভোগান্তি, তার উপর মাথার উপর কিন্তু প্রচণ্ড সূর্যের তাপ, সব মিলিয়ে কিন্তু ভয়াবহ ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী মানুষ। এই মুহূর্তে আসলে যানবাহন সংকটের কথা আমরা গতকাল থেকে বলছিলাম, সেই যানবাহনের সংকট এখনও রয়েছে। সাধারণ মানুষ যারা সড়কে ছিলেন তারা আসলে একটু ছায়ার আশ্রয় নেওয়ার জন্য কিন্তু দূর দূরান্তে আমরা দেখেছি ভেতরে বিভিন্ন দোকানপাটে ঢুকে বসে আছেন। তবে যখনই কোনো গাড়ি দেখছেন দৌড়ে আসছেন একটু আসলে একটি সিটের আশায়, গাড়িতে চড়ার আশায়, কিন্তু সেই সৌভাগ্যটুকু হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই মুহূর্তে আসলে বিভিন্ন জায়গায় জায়গায় যেখানে একটু ছায়া রয়েছে সেখানে জটলা হয়ে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে আসলে গাড়িতে ওঠানোর জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট চেষ্টা করছেন। তারা কিন্তু বারবার এই পরিবহনের মালিক যারা রয়েছেন তাদেরকে বলছেন কিছুটা কম ভাড়ায় হলেও প্রয়োজনে দাঁড়িয়ে যেন নিয়ে যাওয়া হয় সেই ব্যবস্থাও কিন্তু রাখার চেষ্টা করছেন। তবে সেটিও কিন্তু আজও সম্ভব হচ্ছে না, পর্যাপ্ত গাড়ি সংকট, নেই গাড়ি। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে এবং মহাসড়ক ধরে যে গাড়িগুলো আসছে প্রতিটি গাড়ির আসলে ছাদেই আমরা বিশেষ করে ট্রাকগুলোর ছাদে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক আসলে যাত্রী নিয়ে আসলে এই পথ ধরে চলাচল করছে। এবং যে জটলার কথা আমরা বলছিলাম সেটি সকালে কিছুটা সকাল 6টার দিকে আমরা দেখেছি যে প্রায় 20 কিলোমিটার যানজট কিন্তু দেখা দিয়েছিল এই চন্দ্রা অংশে। তবে সেটি কিছুটা কমলেও এই মুহূর্তে কিন্তু আবারও সেই জটলা অর্থাৎ যানবাহনের ধীরগতি এবং যানবাহনের এক ধরনের যানজটের আবারও সৃষ্টি হচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছুক্ষণ পরপর আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত লেন যেটি রয়েছে সেই বিপরীত লেন আটকে কিন্তু এই গাড়িগুলো বের হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। তবে আজকে এখন পর্যন্ত সেই গাড়িগুলো আটকানোর ফলেও কিন্তু এক ধরনের ভোগান্তি সৃষ্টি হয়েছে। সকালে কিন্তু বেশ কয়েকটি পরিবহন কিন্তু আমরা দেখেছি টাঙ্গাইল মহাসড়কে কিন্তু আটকে ছিল, সেগুলো ঢাকায় না ঢোকার ফলে কিন্তু এই ধরনের অর্থাৎ এই যানবাহন অর্থাৎ যারা আসলে অপেক্ষমান আছেন যে কখন আসলে গাড়ি আসবেন, তারা কখন গাড়িতে করে আসলে যাবেন সেই বিষয়টি নিয়ে তারা বলছেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কথা যদি বলি, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু ব্যাপক চেষ্টা করছেন আসলে এই ধরনের সড়কের চিত্র যেটি রয়েছে তারা কিন্তু বদলানোর চেষ্টা করছেন এবং মানুষের ভোগান্তি কিছুটা কমানোর চেষ্টা করছেন। তবে আদতে কতটুকু সম্ভব হচ্ছে সেটি আসলে বোঝা মুশকিল, কেননা এখন পর্যন্ত এখানে এই পথের যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক ভোগান্তির কথা আমাদের জানিয়েছেন, তার উপর বাড়তি ভাড়ার চাপ রয়েছে। তো এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবশেষ তথ্য। আমরা আরও খবরাখবর জানবো। বিমানবন্দরে রয়েছেন রাইদুল শুভ। আসলেই সত্যি আছে, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এই রাজধানীতে এবং শুধু সড়ক পথে আসলে গরমটাই নয়, আমরা যে স্টেশনে রয়েছে এত বেশি মানুষ, সেই মানুষের চাপে কিন্তু প্রচণ্ড গরম এখানে অনুভব করছে যাত্রীরা। কেননা সকালে ভোরের আলো ফোটার আগে কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু স্টেশনে ছুটে এসেছে। আর যেহেতু কয়েকটা ঘন্টার অপেক্ষা, কারো মা, কারো বাবা, কারো বা সন্তান অপেক্ষা করছে আসলে বাবা কখন শহর থেকে ফিরবে, মা
তাদের ছেলে কখন ফিরবে তার মা অপেক্ষা করছে। এই সে অপেক্ষার প্রহরটির গুনতেই কিন্তু আসলে চেষ্টা আফরান করছে কেউ যে সরে। আমরা দেখতে পেয়েছি এর আগে যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে কমলাপুর স্টেশন থেকে বিমানবন্দরেও অতিক্রম করেছে, সেই ট্রেনগুলো ছিল ভেতর থেকে শুরু করে যাত্রী পরিপূর্ণ ছাদেও, সেই ছাদটিতে জীবন ঝুঁকি নিয়ে কিন্তু অনেককে আমরা যেতে লক্ষ্য করেছে। এখন আমরা যে স্টেশনের চিত্রটি দেখছি মূলত সেই চিত্রটি আসলে অল্প কিছুক্ষণ আগে একটি ট্রেন ছেড়ে গিয়েছিল, সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার পরে এখন অপেক্ষায় রয়েছে যাত্রীরা পরবর্তী ট্রেনটিতে আসার। কেননা আর যেহেতু আজকে দিনটাই শেষ, যেমনটা বলছিলাম আসলে, যে কারণে আসলে অনেকের ব্যস্ততা ছিল, সেই ব্যস্ততা শেষ করে আজকে একদিন আগে বাড়ি ফিরছেন তাদের প্রিয়জনের সাথে ঈদ করতে। শত বাধা শত কষ্ট তাদের কাছে অনেকটাই ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে এই সম্পর্কের টানে বাড়ি ফিরতে পারাটা। যদি বলে ট্রেনের যে শিডিউল আমরা সকাল থেকে দেখেছি যে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজধানী অতিক্রম করেছে, রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সময় মতোই। প্রতিটা ট্রেনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সময় মতো গন্তব্যে তারা ছেড়ে গিয়েছে। সড়ক পথে যেমন আমরা দেখতে পেয়েছি যে একটা ভোগান্তি রয়েছে, তবে রেলপথে কিন্তু তেমন একটা ভোগান্তি নাই, তবে যাত্রী চাপ রয়েছে ব্যাপক। এতে করে আসলে ব্যবসা একটা গরম, আর এই চাপে কিছুটা অস্বস্তি হলেও সময় নিয়ে কিন্তু একটা বিড়ম্বনার সৃষ্টি হয়নি বলে আমরা যেমনটা দেখতে পেয়েছি সকাল থেকে। তো এখন পর্যন্ত সবশেষ খবর যদি আমরা বলতে চাই, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় 18টি ট্রেন ছেড়ে এসেছে, বিমানবন্দর অতিক্রম করেছে বলে আমরা জানতে পেরেছি। তো রেলপথের চিত্র এমনটাই ছিল আমার কাছে সবশেষ। আমরা অপর প্রান্তে রয়েছে আমাদের আরেক সহকর্মী, আমরা সেখানে চলে যাচ্ছি। একদম নেই বললেই চলে, কেননা ভোর থেকে কিন্তু এই যে সদরঘাট লঞ্চ টার্মিনাল রয়েছে সেটি কিন্তু একদম কানায় কানায় পূর্ণ ছিল। তবে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে পল্টনে কিন্তু আমরা বেশিরভাগই দেখছি যে সারিবদ্ধভাবে লঞ্চ কিন্তু বাধাই করে রাখা হয়েছে, এবং সেই সঙ্গে এখানের যে লঞ্চঘাটের যে টার্মিনালটি রয়েছে সেই পল্টনে কিন্তু একদম যাত্রী চাপ নেই বললেই চলে। অর্থাৎ একদিকে আমরা দেখছি যে ভোলাগামী এবং চাঁদপুর এবং ইলশার দিকে যে সকল যাত্রীরা রয়েছে সেই সকল যাত্রীদের চাপ একদিকে রয়েছে, অন্যদিকে একদম অপর প্রান্তে যদি আপনাদেরকে একটু ক্যামেরার ফ্রেমে দেখাতে চাই যে এই যে পল্টনের কথা বারবার বলছিলাম এবং সারিবদ্ধভাবে যে লঞ্চ বাধাই করে রাখা হয়েছে সেখানে একদমই আমরা ফাঁকা লক্ষ্য করতে পারছি, এবং বেশ অল্প কয়েকজন মানুষ ছাড়া কিন্তু আমরা ভোরবেলায় যে এরকম আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করতে পেরেছি সেরকম ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। কিছুক্ষণ আগে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসেছিলেন এবং যাত্রীদের সঙ্গে লঞ্চের ভিতরে ঢুকেই কিন্তু কথা বলেছিলেন, এবং কারো কোনো অভিযোগ আছে কিনা, এবারের যাত্রা কেমন হচ্ছে সেই বিষয়ে কিন্তু তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেছেন। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন এক প্রেস ব্রিফিংয়ে যে জুনের 1 তারিখ থেকে এখন পর্যন্ত মোট 724টি লঞ্চ ছেড়ে গিয়েছে এই ঢাকা সদরঘাট থেকে, এবং অন্যদিকে 8,72,000 যাত্রী এখান থেকে দক্ষিণ অঞ্চলে বিভিন্ন রুটে ছেড়ে গিয়েছেন। অন্যদিকে দক্ষিণ অঞ্চল থেকে শুধুমাত্র এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছেন প্রায় 1 লাখের মতো যাত্রী। তবে এখানে এবারের যে সদরঘাটের লঞ্চ টার্মিনালের দক্ষিণাঞ্চলের মানুষের যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রা অনেকটা স্বস্তির থাকলেও যাত্রীদের একটি বরাবরের মতোই যে অভিযোগ, সেই অভিযোগটি হচ্ছে নির্দিষ্ট সময়ে তাদের যে লঞ্চ ছাড়ার কথা ছিল সেটি কিন্তু নির্দিষ্ট সময়ে ছাড়ছে না, এবং সেই বিষয়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি উত্তরে যেমনটা জানিয়েছেন যে শেষ মুহূর্তে ঈদযাত্রা লঞ্চ ছেড়ে যাওয়ার সময় নিয়ে যারা যাত্রীদের সাথে প্রতারণা করে কালক্ষেপণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের কিন্তু নির্দেশও দিয়েছেন, এবং সেই সঙ্গে বলছেন যে তিনি যে 2-1টি লঞ্চ দেরিতে ছেড়ে যাওয়া যাতে এই ঈদ যাত্রা দুর্ভোগে পরিণত না হয় সেভাবেই তিনি নির্দেশনা দিয়েছেন। এবং সেই সঙ্গে যেমনটা বারবার বলছিলাম যে ভোর থেকে এই যে চাঁদপুর এবং ভোলাগামী যে লঞ্চগুলোর যে চাপ ছিল সেটি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো সদরঘাট লঞ্চ টার্মিনাল যে সকল পল্টন রয়েছে সেগুলো একদমই কিন্তু আমরা ফাঁকা লক্ষ্য করতে পারছি, এবং এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে যেতটুকু তথ্য জানতে পেরেছি বিকেলের দিকে যাত্রীদের একটা চাপ বাড়তে পারে, কেননা বরিশালগামী যে সকল মানুষরা রয়েছে তখন তারা আসবেন বলে তারা ধারণা করছেন, এবং তখন একটা যাত্রীর চাপ থাকতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ খবর। ঈদে ঘরমুখ মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম সদরঘাটের, আগে ছিলাম টাঙ্গাইল এবং গাজীপুরে। এবার কোরবানির পশুর হাটের খবর। শেষ মুহূর্তের বেচা কেনায় জমে উঠেছে কোরবানির পশুর হাট।
এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী শুভ খান এবং বরিশালের রূপাতলিতে আছেন অপূর্ব। শুরুতেই যাচ্ছি ঢাকায় শুভর কাছে। শেষ মুহূর্তে বেচা বিক্রি কিন্তু শুরু হয়েছে গাবতলী পশুর হাটে। আমরা সকাল থেকে যেমনটা দেখছি যে এক কথায় যদি বলা চলে বেশ জমজমাট বেচা বিক্রি শুরু হয়েছে এবং শেষ দিকে এসে ছোট এবং মাঝারি গরুর ওপর কিন্তু ক্রেতাদের বাড়তি নজর রয়েছে। সে কারণে আমরা দেখছি যে ছোট এবং মাঝারি গরু তুলনামূলক বেশি বিক্রি হয়েছে এবং বড় গরু গত কয়েকদিন যেমনটা বেচা বিক্রি কম ছিল, শেষ দিকে এসে আমরা দেখতে পাচ্ছি যে বড় গরুর বেচা বিক্রিও কিন্তু বেশ বেড়েছে। তবে দাম নিয়ে বিক্রেতাদের মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তবে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে 6 লাখের উপরে 7 বা 8 লাখের যে গরুগুলো রয়েছে সেগুলোতে এখনো কিন্তু আসলে ক্রেতাদের আসলে সেভাবে নজরে আসেনি, এমনটাই দাবি করছেন আসলে ব্যাপারীরা। তারা আশা করছেন যে যেহেতু এখনো সময় আছে, বিকেল কিংবা রাত নাগাদ সেই পশুগুলোর বাড়তি চাপ তৈরি হবে। তবে বলা চলে যে 1 থেকে 3 লাখ টাকার যে পশুগুলো, সেই পশুগুলোর বাড়তি চাপ রয়েছে এবং সকাল থেকে আমরা যে দেখেছি যে এই পশুগুলো কিন্তু বেশি বিক্রি হয়েছে। সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে গাবতলী পশুর হাটে কিন্তু আসলে ছোট এবং মাঝারি আকারের যে পশু রয়েছে সেগুলোর কিন্তু অনেকটাই আসলে সংকট দেখা দিয়েছে এবং ব্যাপারীরা বলছেন যে রাস্তায় আসলে যানজটের কারণে ছোট আকারের যে পশু, সে পশুগুলো তারা আনতে পারছেন না, রাস্তায় আটকে আছে। সে কারণে আমরা গাবতলী যে এই মুহূর্তে যে পশুর হাটে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে দর্শক আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাতে কিন্তু ছোট এবং মাঝারি আকারের পশু গতকালও কিন্তু পরিপূর্ণ ছিল, কিন্তু সকালের মধ্যে কিন্তু সেগুলো শেষ হয়ে গিয়েছে এবং আমরা যদি একটু সামনে দেখানোর চেষ্টা করি যে একদম খালি পড়ে আছে। হাটের যে ইজারাদার যারা আছেন তারাও কিন্তু বলছেন যে এই মুহূর্তে ছোট এবং মাঝারি আকারের যে পশু রয়েছে সেগুলোর আসলে গাবতলী পশুর হাটে সংকট রয়েছে। সে কারণে আমরা দেখছি যে বড় যে পশুগুলো রয়েছে সেগুলোর ওপরে ক্রেতারা একটু নজর দিচ্ছেন এবং সে কারণেই এই সকাল 10টার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড় আকারের যে পশু সেগুলো বিক্রি হয়েছে এবং সেগুলো কিন্তু 3 থেকে 5 লাখ রেঞ্জের মধ্যে যে পশুগুলো রয়েছে সেগুলো আসলে বিক্রি হচ্ছে। তবে জুমার নামাজের পর হাটের ইজারাদের দাবি যে জুমার নামাজের পরে যে ছোট এবং মাঝারি আকারের যে পশু সেগুলোকে কিন্তু বেশ বড় ধরনের একটা সংকট তৈরি হবে এবং সে কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্রেতাই আছে যে বাড়তি একটু দাম দিয়ে হলেও তারা তাদের পছন্দের পশু কিন্তু দ্রুত কিনে নিয়ে আসলে ফিরে যাচ্ছেন। তো আসলে দুপুরের পর আসলে বলা যাবে যে গাবতলী পশুর হাটের চিত্রটি কেমন হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু এসেছেন এই গাবতলী পশুর হাটে, অনেকে কিন্তু আসলে পছন্দসই যে ছোট এবং মাঝারি সাইজের যে পশু খুঁজছেন সেটা কিন্তু পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল গাবতলী পশুর হাটে আমার কাছ থেকে সবশেষ খবর। আমরা এখন চলে যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। রূপাতলী পশুর হাটে রয়েছি। এই হাটটিতে এসে যেটা দেখলাম চরমোনাই থেকে এখানে যে ভিন্নতাটি রয়েছে সেটি হচ্ছে এখানে যে অনেক বড় বড় গরু রয়েছে, তবে সেই গরুগুলো এখন পর্যন্ত অবিকৃত অবস্থায় রয়েছে। আমি যদি সরাসরি এই ছবিগুলো দেখাই, এই সাইজের বিশাল আকৃতির বড় বড় গরু রয়েছে। এবং গতকাল রাতেও অনেক বিক্রি হয়েছে। আজকে সকাল থেকে ক্রেতারা আসছেন এবং বিক্রেতারা বলছেন যে তারা কাঙ্ক্ষিত, এবং গতকাল রাতেও অনেক বিক্রি হয়েছে। আজকে সকাল থেকে ক্রেতারা আসছেন এবং বিক্রেতারা বলছেন যে তারা কাঙ্ক্ষিত মূল্যেই তারা বিক্রি করতে পারছে। আবার ক্রেতারাও বলছে যে না, তারা দরদাম ঠিক আছে, গত বছরের মতনই এবছরও তারা মোটামুটি ঠিক দামে কিনতে পারছেন বলে জানিয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবছর বেশ বাড়তি তৎপরতা তারা বরিশালে আমরা লক্ষ্য করেছি। গতকালকেও দেখেছি যে বরিশাল র্যাব 8-এর অধিনায়ক নিস্তার আহমেদ কিংবা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম তারা আলাদাভাবে সশরীরে যাচ্ছেন, বিভিন্ন হাটে যাচ্ছেন, হাটে গিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলছেন এবং চাঁদাবাজির অভিযোগে এখন পর্যন্ত আগৈলঝাড়ায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। 4 চাঁদাবাজকে গ্রেফতার করে তারা আদালতের মাধ্যমে
আদালতে সোপর্দ করা হয়েছে। সবকিছু মিলে এখন একেবারেই জমজমাট বরিশালের প্রত্যেকটি পশুর হাটই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু এখানকার ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছে। তবে যে ছোট যে গরুগুলো রয়েছে সেগুলোর বেশ চাহিদা রয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত সেই ছোট গরুগুলো পাচ্ছে না বলে জানিয়েছেন ক্রেতারা। অধিকাংশ গরু কিন্তু এখন বড়। তো বরিশাল থেকে আমার কাছে পশুর হাট থেকে এতটুকু সর্বশেষ ছিল। কোরবানির পশুর হাটের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম বরিশালে। চামড়া সংগ্রহে ঋণ দিতে এবারও ব্যাংকগুলোর অনীহা। এখনো পর্যন্ত 125 কোটি টাকা ঋণ মিলেছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে 232 কোটি টাকা ঋণ অনুমোদনের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলামের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও 2% রেয়াতি সুবিধায় চামড়া খাতে ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু দেশের 61টি ব্যাংকের মধ্যে চলতি মৌসুমে ঋণ দিয়েছে মাত্র 9টি ব্যাংক। এবার চামড়া ব্যবসায়ীদের কোনো ঋণ দেয়নি বাকি 52টি ব্যাংক। বাড়তি পুঁজির যোগান দিতে এবার ট্যানারি মালিকদের যেখানে কয়েকশো কোটি টাকা ঋণের দাবি, সেখানে এবার তারা পেয়েছেন মাত্র 125 কোটি টাকা। এতে চামড়া সংগ্রহে পুঁজির সংকট তৈরি হতে পারে বলে শঙ্কা ট্যানারি মালিকদের। চামড়া সংগ্রহে একটা বড় ধরনের এফেক্ট ফেলতে পারে বলে আমরা মনে করছি, যেহেতু আমরা লোনের টাকাটাও সেভাবে পাইনি, আর যেহেতু আমাদের ইনসেন্টিভের টাকাটাও আমরা টাইমলি পাইনি। আদার্স 43টা প্রোডাক্টে যে ইনসেন্টিভ পায় প্রত্যেকটা সেক্টরই কম বেশি পেয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদের ট্যানারি সেক্টর আমরা কোনো ইনসেন্টিভই পাইনি। বাংলাদেশ ব্যাংক বলছে কোরবানির ঈদে চামড়া সংগ্রহের ঋণের জন্য 6 থেকে 7টি ব্যাংক ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেই যথেষ্ট। অসাধু ব্যবসায়ীরা যেন অর্থলগ্নি করে চামড়ার বাজার নষ্ট করতে না পারে, সেজন্য 232 কোটি টাকার আলাদা ফান্ড গঠন করার কথাও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। ব্যাংকগুলোর পলিসি হবে যে আমরা কোন সেক্টরে বেশি কনসেন্ট্রেট করব। চামড়া কেনার জন্য যে পরিমাণ চাহিদা দরকার অর্থের যোগান, সেটা কিন্তু ওই 6-7টা ব্যাংকের পক্ষেই সম্ভব। মানে আর অধিক পার্টিসিপেশন দরকার নেই যে আমাদের ঘাটতি আছে, অনেকের অর্থাভাবে এই চামড়া কিনতে পারছি না, এরকম হবে না। যারা আগ্রহ দেখিয়েছে সেই তারা যদি ঠিকমতো অংশগ্রহণ করে, সেটাই এই মুহূর্তের জন্য যথেষ্ট। আর বাংলাদেশ ব্যাংকের তথ্য, এবারের কোরবানিতে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের জন্য ব্যাংকগুলোর 232 কোটি টাকা ঋণ দেওয়ার কথা, যা গত বছরের তুলনায় প্রায় 38 কোটি টাকা কম। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগে জমজমাট রাজধানীর মশলার বাজার। এই মুহূর্তে কারণ বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা, আর সেই রেশ কিন্তু দেখা যাচ্ছে রাজধানীর বাজারগুলোতেও। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারের মশলার বাজারগুলোতে। যেহেতু কোরবানির ঈদের বাজার, সেহেতু কিন্তু মশলার দোকানগুলোতেই কিন্তু ভিড় থাকা স্বাভাবিক। তবে গেল কয়েকদিনের বৃষ্টির কারণে বেচা বিক্রি কিছুটা কম ছিল, বিক্রেতারা বেশ হতাশ হয়ে পড়েছিলেন। তবে আজকে সকাল থেকে কিন্তু আবহাওয়া বেশ রৌদ্রোজ্জ্বল, আর বেচা বিক্রিতেও কিন্তু আশানুরূপ ক্রেতাদের দেখা পাচ্ছেন বিক্রেতারা। ক্রেতারা কিন্তু নিজেদের তালিকা মিলিয়ে কিনে নিচ্ছেন নিজেদের কাঙ্ক্ষিত পণ্যটি। আর কারওয়ান বাজারের যেহেতু পাইকারি বাজার, তাই এখান থেকে কিন্তু পাইকারি দামেই মশলা কিনতে পারছেন ক্রেতারা। এতে কিন্তু বেশ সস্তায় তারা মশলা কিনতে পারছেন বলে জানিয়েছেন। তবে মশলার দাম আগের তুলনায় কিছুটা বেশি বলে অভিযোগ করেছেন কয়েকজন ক্রেতা। বিশেষ করে এলাচের দামে তারা বলছেন যে এলাচের দাম কিছুটা বেশি। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা, যে তারা জানিয়েছেন যে গেল কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু এলাচের দাম কেজিতে 200 থেকে 300 টাকা কমেছে। এলাচ বর্তমানে বিক্রি হচ্ছে 4600 থেকে 5300 টাকা কেজিতে, যেটা আগে ছিল 4800 থেকে 5600 টাকা কেজি। দারচিনি বিক্রি হচ্ছে 560 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জিরা বিক্রি হচ্ছে 580 থেকে 600 টাকায়। লবঙ্গ 1450 টাকা কেজি। বড় এলাচ 2850 টাকা। এরপরে কিন্তু কাজু বাদাম, চীনা বাদাম বিক্রি হচ্ছে কিন্তু 150 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন মশলার বাজার গেল কয়েক সপ্তাহের তুলনায় কিছুটা কম। তবে ক্রেতাদের কিছুটা অভিযোগ রয়েছে মশলার দাম নিয়ে। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। রাজধানীর কারওয়ান বাজারে ছিলাম আমরা, জানাচ্ছিলাম মশলার বাজারের সবশেষ। জাতীয় ঈদগাহ পরিদর্শনে গিয়ে গণমাধ্যমে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে।
তো আমার বোনের উত্তরটা দিতে হলে জন্য, নাহলে আমি আবার বৈষম্যের শিকার হয়ে যেতাম। আপনারা সবাই থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। আপনাদের সবাই ঈদ মোবারক। ঈদ মোবারক। জাতীয় ঈদগাহ পরিদর্শনে গিয়ে গণমাধ্যমে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সেখানে ছিলাম। এবার বন্দর বাণিজ্যের খবর। শিল্পের কাঁচামাল আমদানি বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে 147টি জাহাজের অপেক্ষা, ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। ঈদের টানা বন্ধে এসব জাহাজ থেকে পণ্য খালাস এবং সরবরাহ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে কার্যক্রম সচল থাকার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শাখা টিপুর ক্যামেরায় কমলদার রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের নৌসীমায় অবস্থানরত 147টি পণ্যবাহী জাহাজের পাশাপাশি খালাস কাজে ব্যবহৃত কয়েকশো লাইটারের জাহাজের গতিবিধি স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করছেন বন্দরের এই কর্মকর্তা। বিশেষ করে বন্দরের বহির্নোঙর হিসেবে চিহ্নিত ব্র্যাভো এবং চার্লি অ্যাঙ্কারেজে অবস্থানরত 122টি জাহাজের মধ্যে 74টি জাহাজ থেকে লাইটারের জাহাজে পণ্য খালাস চলছে। বাকি 48টি জাহাজও পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। গত বছরের এই একই সময়ের চাইতে আমি 5% বেশি পণ্য বাংলাদেশে হ্যান্ডেল করেছি। আমি আশা করছি এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের প্রবৃদ্ধির হার বেশি আছে এবং আমদানি রপ্তানি একটা ইতিবাচক ধারা বর্তমানে চলমান। বন্দরের তথ্য অনুযায়ী শিল্পের কাঁচামাল কার্গো পণ্যবাহী 45টি জাহাজের পাশাপাশি কন্টেনারবাহী জাহাজ রয়েছে 31টি, যা সাম্প্রতিক সময়ে বন্দরে জাহাজ আসার রেকর্ড। এছাড়া সিমেন্ট ক্লিংকারবাহী 41টি, খাদ্য পণ্যবাহী 10টি, সারবাহী 3টি, লবণবাহী 1টি এবং 13টি ওয়েল ট্যাঙ্কারের অবস্থান রয়েছে বন্দর ও বহির্নোঙরে। এই ব্যাপারে বন্দরে একটা নজর দেওয়া উচিত। আমরা বন্দর খোলা রেখেছি, যাদের কনসাইনি যাদের মাল রয়ে গেছে তারা যেন মালগুলি ছাড় করতে আসে, সেরকম একটা প্রচারণাও চালানো উচিত। 2025-26 অর্থ বছরের বাজেট এবং পবিত্র ঈদুল আজহা খুব কাছাকাছি সময়ে হয়। শিল্পের কাঁচামাল সহ নানা পণ্য আমদানি হয়েছে তুলনামূলক বেশি। এই অবস্থায় আমদানিকৃত কাঁচামাল ছাড় করা নিয়ে কিছুটা শঙ্কিত ব্যবসায়ীরা। আমাদের একটা টাইম বাউন্ডের প্রোডাকশন, এটা যদি আমরা টাইমের মধ্যে যদি এক্সপোর্ট করতে না পারি তাহলে সামনে কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটা গ্যাপ হয়ে যাবে। এসব পণ্য ছাড় করানোর জন্য আমরা লজিস্টিক সাপোর্ট দিচ্ছি। বিশেষ করে সরকার ব্যাংক খোলা রেখেছে এবং চট্টগ্রাম বন্দর তার সমস্ত কার্যক্রম চালু রেখেছে এবং সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন তাদের আমাদের সকল কর্মকর্তারা কাজ করছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বর্তমানে 36,215 টিএস কন্টেনারের অবস্থান রয়েছে। অবশ্য বন্দরের ধারণ সক্ষমতা 53,518 টিএস কন্টেনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদের লম্বা ছুটিতে সিলেটে বেড়াতে আসা পর্যটকদের জন্য প্রস্তুত হোটেল, মোটেল, রিসোর্ট। অনুকূল পরিবেশ থাকায় এবার অন্তত 5 লাখ পর্যটক আসবেন বলে আশা সংশ্লিষ্টদের। পর্যটকদের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। বিশাল পাহাড় বেয়ে নেমে আসা পাথরের সঙ্গে স্বচ্ছ পানির কলতান উপভোগ করতে পর্যটকরা বারবার ছুটে আসেন সিলেট। জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুল, মাধবকুণ্ড দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণীয় পর্যটন স্পট। দেশের 168টি চা বাগানের মধ্যে সিলেট অঞ্চলে 137টির অবস্থান। এ অঞ্চলে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই চা বাগানগুলো বাড়তি আকর্ষণ। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারকে কেন্দ্র করে সিলেটে গড়ে উঠেছে পর্যটন অঞ্চল। সংশ্লিষ্ট সকলে পর্যটন শিল্পের উন্নয়নে সড়ক অবকাঠামো উন্নয়নের কথা বলেন। এক্সপ্লোর করতে গিয়ে যেটা হচ্ছে যে এগুলো আপনার মানুষ খেয়াল করতেছে, অচেতনভাবেই দূষণ করতেছে। এই ক্ষেত্রে খুব প্রয়োজন যে তাকে সচেতন করা। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক বরণে প্রস্তুত রয়েছে হোটেল, মোটেল, রিসোর্ট এবং পরিবহন সেক্টর। আর পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়। ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনায়
আমরা কিছু অতিরিক্ত টহল টিম রেডি করেছি যাতে পর্যটন নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ট্যুরিজম পুলিশ আমাদের নিরাপত্তার ব্যাপারে আমরা কিন্তু যথেষ্ট তাদের সাথে যোগাযোগ করে রেখেছি। সিলেট অঞ্চলে 5 শতাধিক ভালো মানের হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্ট হাউস রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেখছেন সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। ইটালিয়ান প্রযুক্তিতে ভার্জিন হোমো এবং কোপলিমারে তৈরি আরএফএল র‍্যাক। এখন সব পাওয়া যায় চোখ বুজে। আরএফএল র‍্যাক, গোছানো ঘরে মন ফুরফুরে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো জাপান পানীয়। ছোটবেলায় লোডশেডিং এর সময় তোমার হাত পাকার বাতাস থামতো না, এখন তুমি ঘুমাবে ক্লিক ফ্যানের বাতাস থামবে না। ক্লিক রিচার্জেবল ফ্যান লোডশেডিং এও নিশ্চিত করে 3 ঘন্টা ব্যাকআপ। ক্লিক রিচার্জেবল ফ্যান, অবিরাম প্রশান্তির হাওয়া। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে 28 বছর ধরে হাসি আনন্দের এমনই হাজারো গল্প তৈরি হয়েছে ভালোবাসার সুপারনেটে। নাটকীয় মোড় নিল ট্রাম্প ইলন মাস্ক সম্পর্কে। কর ছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা করায় লেগেছে দ্বন্দ্ব। গত মঙ্গলবার বিলটিকে জঘন্য উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানান মস্কের মতে এ বিল দেশের বাজেট ঘাটতি বাড়াবে। এরই জেরে ইলন মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে মাস্ককে বাতিকগ্রস্ত বলে অভিহিত করেন ট্রাম্প। এর পরপরই মার্কিন বাজারে প্রায় 14% কমেছে টেসলা শেয়ারের মূল্য। অপরদিকে চুপ থাকেননি মাস্কও। তিনি ছাড়া ট্রাম্প নির্বাচনে জয়ী হতে পারতেন না বলে মন্তব্য করে অভিশংসনেরও দাবি তুলেছেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ঈদযাত্রার শেষ দিনে পথে পথে দুর্ভোগ। চন্দ্রা নবীনগর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। পাটুরিয়ায় গাড়ি সারিয়ে গাদাগাদিতে ট্রেনের স্বস্তি উধাও, লঞ্চেও ভিড়। শেষ দিনে হাটগুলোতে চলছে কোরবানির পশু কেনা বেচা। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। পশু জবাই ও মাংস কাটার সরঞ্জাম কিনতে কামারপট্টিতে ভিড় ক্রেতাদের। এবং চামড়া সংগ্রহের প্রয়োজনীয় ঋণ না পাওয়ার অভিযোগ ট্যানারি মালিকদের। মিলেছে মাত্র 125 কোটি টাকা। অসাধু ব্যবসায়ীদের ঠেকানোর কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গেই থাকুন সময়।